হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। মিশন ডাব্লিউপি এবং কেপি 2024-কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস ক্লাসটি চলছে তার আজ 6 নম্বর প্র্যাকটিস ক্লাস। তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এবং যারা তোমরা পুরনো আমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলো দেখছো বা এই প্র্যাকটিস ক্লাসটি দেখছো, তাদের যদি ভালো লাগে তারা অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, কারণ তোমাদের একটি লাইক এবং শেয়ার আমাদের নেক্সট ভিডিও বানাতে আমাদের আরো অনুপ্রেরণা জাগাবে। তো চলো শুরু করি, বেশি কথা না বাড়িয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন বা 20টি প্র্যাকটিস সেট, আজকে যে প্র্যাকটিস সেট সেটা নিয়ে আলোচনা করি। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? অপশনগুলো সকলেই তোমরা দেখে নাও। বোম্বাই, লাহোর, কলকাতা, কানপুর। তো কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম তোলা হয়? দেখো, যদি আমরা বলি কংগ্রেস, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আমাদের 1885 সালে বা 85 খ্রিস্টাব্দে, 28 ডিসেম্বর বলতে পারি আমরা। তো জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করলো? একজন ইংরেজ অবসরপ্রাপ্ত কর্মচারী যার নাম অ্যালান অক্টাভিয়ান হিউম, বা সেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এ.ও. হিউম আমাদের কি করলো? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করলো। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত কোথায় হলো? মুম্বাই, বা বর্তমান আমাদের নাম বলতে পারি মুম্বাই। মুম্বাইয়ের কোথায়? মুম্বাইয়ের গোকুল দাস দেশপাল সংস্কৃত কলেজে আমাদের 72 জন সদস্যকে নিয়ে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো। এই কংগ্রেসের প্রধান সভাপতিত্ব কে করলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদের কি করলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্ব করলেন। দেখো, জাতীয় কংগ্রেস আমাদের 1825 সালে কি হবে? প্রতিষ্ঠিত হবে, এবং প্রত্যেক বছর এটা কি হবে? অধিবেশন বসবে। এই অধিবেশনে প্রায় আমাদের যেটা লাহোর অধিবেশন, সেই লাহোর অধিবেশনে আমাদের অপশন নম্বর বি কি হবে? পূর্ণ স্বাধীনতার দাবি জানাবে। তো কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস লিখেছি আমরা, লিখে নাও। 1929 সালে লাহোর, যেটা হচ্ছে রাভি নদীর তীরে, মানে লাহোরটা কোথায়, কোন নদীর তীরে অবস্থিত? তাহলে রাভি নদীর তীরে। এখানে আমাদের জিওগ্রাফির একটা কোশ্চেন হয়ে যাচ্ছে, তাই তো? তো জওহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেস প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি পেশ করেছিল। দেখো, এখান থেকে একটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। জাতীয় কংগ্রেসের মহাত্মা গান্ধী বা গান্ধীজি একটি মাত্র কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন, এবং সেটাই তার প্রথম এবং শেষবারের জন্য অধিবেশন, যেটা হচ্ছে 1924 সালে কংগ্রেসের অধিবেশন বসেছিল। সেটা একটি গ্রামীণ অধিবেশন করেছিল। দেখো, এই অধিবেশনটা কোথায় বসেছিল আমি বলে দিলাম, গ্রামীণ অধিবেশন। সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেই অধিবেশনটা কোথায় বসেছিল সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। শাল গাছ দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি, বা পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি শাল গাছ দেখতে পাওয়া যায়? অপশনগুলো দেখে নাও। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি শাল গাছ দেখতে পাওয়া যায়? অপশন নাম্বার ডি আমাদের হয়ে যাবে অ্যান্সার। বাঁকুড়া জেলায় সব থেকে বেশি শাল গাছ দেখতে পাওয়া যায়। দেখো, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার প্রথমে আমাদের একটি জেলা ছিল, সেটা 2014 সালে আমাদের বিভক্ত হয়ে যায় বা ভাগ হয়ে যায়। এই সালে 2014 সালে আমাদের আরেকটি রাজ্য ভেঙে আরেকটা রাজ্য হয়, যেমন অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য হয়। এটি পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্ন দেখো কি, সাতটি তামার তিমির কাব্যগ্রন্থটি কার লেখা? অপশনগুলো দেখে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমাদের সাতটি তামার তিমির কাব্যগ্রন্থটি কার লেখা? অবশ্যই আমাদের অপশন নম্বর বি অ্যান্সার হয়ে যাচ্ছে, জীবনানন্দ দাশের লেখা। এছাড়াও আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন আমাদের পল্লী কবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুই একটা যদি কাব্যগ্রন্থের নাম বলি, পথের দাবি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তিনি ছিলেন একটি শিশু সাহিত্যিক ছিলেন। এরা দুটি বইয়ের নাম যদি বলা হয় যে গুপি গাইন বাঘা বাইন, ফেমাস একটি বই। এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেমন আনন্দমঠ লিখেছিলেন। হ্যাঁ, নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা। বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা ছিলেন? এটি বন্ধুরা ডাব্লিউপি কনস্টেবলস মেন্স এসেছে 2019 সালে। তো বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন, এটি কোন, তার বাড়ি কোথায় সেটা জানতে চেয়েছে। জলপাইগুড়ি,
পুরুলিয়া, মালদা, কোচবিহার। তো স্বপ্না বর্মন আমাদের অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, জলপাইগুড়ি জেলার বাসিন্দা। নেক্সট প্রশ্ন দেখো, কাঁদানে গ্যাসের মূল উপাদান কি? কাঁদানে গ্যাসের মূল উপাদান কি? অপশনগুলো দেখে নাও, মিথেন, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে ক্লোরো, পিক্রিল, ক্লোরোফ্লোরোকার্বন। কাঁদানে গ্যাসে, এই কাঁদানে গ্যাসের মূল উপাদান কি? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে পিক্রিল। এই কাঁদানে গ্যাস আমরা কোথায় ব্যবহার করা হয়? কোথাও যদি দাঙ্গা লাগে তাহলে সরকারি কর্মচারীরা বা সরকারি যারা পুলিশ আছে তারা সেই যেখানে দাঙ্গা হবে সেখানকার যে দাঙ্গার মধ্যে দলবদ্ধ ভাবে যারা বিপরীত পক্ষ আসবে, মানে আমাদের বিভিন্ন ধরনের আন্দোলন বলতে পারি, সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। কাঁদানে গ্যাস এর একটি বিষাক্ত কি থেকে আমাদের ধোঁয়া বের হয় কাঁদানে গ্যাস থেকে, যেটার ফলে চোখের মধ্যে জ্বালা পড়ে, যেমন চোখের ব্যথা হয়। এই কাঁদানে গ্যাস ছত্রভঙ্গ করার জন্য আমাদের ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, হাওয়া মহল কোথায় অবস্থিত? ওকে, অপশনগুলো সকলে দেখে নাও, জয়পুর, কোয়েম্বাটুর, নাগপুর, দিল্লি। তো হাওয়া মহল কোথায় অবস্থান করছে? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে জয়পুরে আমাদের কি রয়েছে, আমাদের হাওয়া মহল। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও, কি রয়েছে? মহাভারতে ভীমের ছদ্মনাম কি? আমরা রামায়ণ মহাভারত পড়েছিলাম, তো এই মহাভারতে ভীমের ছদ্মনাম কি? ঠিক আছে, তো দেখে নাও অপশনগুলো, রুদ্রসেন, চিত্রসেন, বল্লভ, ইন্দ্রজিৎ। তো মহাভারতে ভীমের ছদ্মনাম যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি? বল্লভ। নেক্সট প্রশ্ন দেখো, বাংলায় প্রথম মুদ্রাখানা বা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? দেখে নাও, এটা ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি 2018 সালে এসেছে। অপশনগুলো দেখে নাও, বাঁকুড়া, বারাসাত, হুগলি, কলকাতা। তো বাংলায় প্রথম মুদ্রাখানা কোথায় স্থাপন করা হয়েছিল? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে হুগলি জেলায়। দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি। পঞ্চদশ, দেখে নাও, পঞ্চদশ শতাব্দীতে জার্মানির জোহান গুটেনবার্গ, এটা কি হবে? এটা হবে গুটেনবার্গ আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন। তাহলে কি পঞ্চদশ শতাব্দীতে জার্মানির গুটেনবার্গ আমাদের কি করলেন? আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কার করলেন। তাকে কি বলা হয়? আধুনিক ছাপাখানার জনক বলা হয়। তাহলে আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়? জোহান গুটেনবার্গকে বলা হচ্ছে আমাদের আধুনিক ছাপাখানার জনক। এরপরে কি রয়েছে দেখো, ভারতের ছাপাখানার প্রচলন ঘটেছিল কারা? পর্তুগিজরা। তোমরা সকলেই জানো 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা, যিনি কিনা একজন পর্তুগিজ ছিলেন, তিনি কিনা আমাদের কি ছিলেন? কলকাতার কালীঘাট বন্দরে এসে পৌঁছেছিলেন আমাদের 1498 খ্রিস্টাব্দে, এবং তিনি প্রথম ভারতে, মানে হচ্ছে ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন। তো পর্তুগিজরা কি করেছিল? 1498 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল। তো তারাই প্রথম কি করেছিল? আমাদের এই যে মুদ্রণ যন্ত্র বা পেন্টিং প্রেস তারাই প্রথম প্রচলন করেছিল। দেখে নাও, 1556 খ্রিস্টাব্দে তারা গোয়াতে প্রথম কি করেন? ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন, কারণ তাদের রাজধানী কোথায় ছিল? গোয়া, তাই তো? এবং গোয়ার বর্তমান রাজধানী হচ্ছে আমাদের পানাজি। এরপরে দেখো, বাংলায় প্রথম ছাপাখানা স্থাপন হয়েছিল 1700 সালে? 77 সালে খ্রিস্টাব্দে আইরিশ জেমস অগাস্টাস হিকি এর প্রচেষ্টায়। দেখো, আইরিশ জেমস অগাস্টাস হিকি, যিনি কিনা ভারতের প্রথম কি করেছিলেন? সংবাদপত্র বা প্রেস চালু করেছিলেন। কত সালে? 1780 খ্রিস্টাব্দে তিনি প্রথম সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার যে সংবাদপত্রটার নাম বেঙ্গল গেজেট, তার সংবাদপত্রটির নাম কি ছিল? বেঙ্গল গেজেট। এটি ভারতের প্রথম সংবাদপত্র। তিনি কে করেছিলেন? আইরিশ জেমস অগাস্টাস হিকি, বা আমরা বলতে পারি হিকি বেঙ্গল গেজেট আবিষ্কার করেছিল, প্রতিষ্ঠা করেছিল 1780 খ্রিস্টাব্দে। তিনি প্রথম ভারতের মাটিতে, তাই তো? ওকে, নেক্সট দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজের কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন না? এখানে কি আছে? যুক্ত ছিলেন না, না আছে এটা দেখতে হবে সবাইকে। এটি লেডি কনস্টেবল মেন্সে 2018 সালে এসেছিলেন। তো আমাদের জাতীয় কংগ্রেসে
জাতীয় কংগ্রেস দুভাগে বিভক্ত হয়েছিল। কিছুক্ষণ আগে আমি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত বললাম, কোথায় কি হয়েছিল না হয়েছিল। তো জাতীয় কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে যায়, একটা চরমপন্থী একটা নরমপন্থী। তো এখানে বলছেন কে চরমপন্থী ছিলেন না বা চরমপন্থীর সঙ্গে যুক্ত ছিলেন না। অপশনগুলো দেখে নাও, গোপাল কৃষ্ণ গোখলে, ঋষি অরবিন্দ, বিপিন চন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন এই গোপাল কৃষ্ণ গোখলে। তো অপশন নাম্বার এ আমার সঠিক অ্যান্সার হয়ে গেল। এরপরে প্রশ্ন দেখো, ভারতীয় মরু অঞ্চলের প্রধান নদীটির নাম কি? ভারতের যে মরুভূমি রয়েছে, মরুভূমি রয়েছে, সেখানে থেকে কোন নদীটি বেরিয়েছে সেটা এখানে বলতে বলছে। অপশনগুলো দেখে নাও, চম্বল, পেন্নার, লুনি, সম্বল। তো সকলে তোমরা জানো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এই লুনি নদীটি আমাদের রাজস্থানের থর মরুভূমি থেকে বেরিয়েছে, ঠিক আছে। আর আমাদের কি বলবো, লুনিকে কি বলা হয়? অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী যদি বলা হয় কাকে বলে? দেখো, যে নদী একই দেশের মধ্যে উৎপত্তি লাভ করে এবং সেই দেশের মধ্যে বিলীন হয়ে যায় তাকে আমরা বলি অন্তর্বাহিনী নদী, ঠিক আছে। লুনি ছাড়াও ভারতের আরেকটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে রূপার ঘাঘর, ঠিক আছে। এবার লুনি সম্পর্কে কিছু জেনে নেই। দেখো, লুনি রাজস্থানের আজমিরের নিকট নাগা পাহাড়ের আন্না সাগর হ্রদ থেকে বেরিয়েছে। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটিও পরীক্ষায় দেয়। আন্না সাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে কচ্ছের হ্রদে পতিত হয়েছে। কোথায় পতিত হয়েছে সেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। কচ্ছের হ্রদ, কচ্ছের হ্রদ কোথায় অবস্থিত? গুজরাটে কচ্ছের হ্রদ অবস্থিত। তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলি দেখছো, তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফেসবুক রয়েছে, সেখানে তোমরা ভিজিট করতে পারো ভালো লাগলে। নেক্সট প্রশ্ন দেখো, লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হবে? তো অপশনগুলো সকলে দেখে নাও, 5%, 10%, 12%, 18%। তো বিরোধী দলের যদি আমরা নেই, বিরোধী দলের যদি মর্যাদা পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই 10% ভোট পেতেই হবে, ঠিক আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন দেখো, তোরাইনের দ্বিতীয় যুদ্ধে কোন হিন্দু শাসক পরাস্ত হয়েছিল? দেখো, তোরাইনের দ্বিতীয় যুদ্ধ ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় দেয়। অপশনটা দেখে নাও, পৃথ্বীরাজ চৌহান, হর্ষবর্ধন, লক্ষণ সেন, রাণা প্রতাপ। তো তোরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল বা কে পরাস্ত হয়েছিল? অবশ্যই অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, পৃথ্বীরাজ চৌহান। এখানে আরেকটি লিখতে আমি ভুল করেছি, এখানে অবশ্যই লিখতে লাগতো আমাদের তৃতীয়। ইনি ছিলেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস লিখেছি দেখো। তোরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়। এই যুদ্ধে আমাদের পৃথ্বীরাজ চৌহান বা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান যুদ্ধে জয়ী হন এবং জয়ী হয়ে যাওয়ার পর তাকে এই যে মোহাম্মদ ঘুরিকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর দেখো, তোরাইনের আবার দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে আবার সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান নিহত বা মারা যান। দেখো, আমাদের প্রথম যে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান যে আছেন, তিনি যদি আগেই এই প্রথম যুদ্ধে যদি মোহাম্মদ ঘুরিকে মেরে ফেলতেন তাহলে আর এটা হতো না। দ্বিতীয় পৃথ্বীরাজ চৌহান আমাদের 1192 খ্রিস্টাব্দে মারা যান, কারণ মোহাম্মদ ঘুরি আবার পরের বছর অ্যাটাক করে এবং অ্যাটাক করার পরে তাকে যুদ্ধে পরাস্ত করে এবং পরাস্ত করার পর তাকে মেরে ফেলে, ঠিক আছে। এরপরে দেখো, তিতুমির কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনগুলো সকলে দেখে নাও, ফরাজি আন্দোলনের নেতা, নীল বিদ্রোহের নেতা, সিপাহী বিদ্রোহের নেতা, ওয়াহাবি আন্দোলনের নেতা। তো তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন আমাদের ওয়াহাবি আন্দোলনের নেতা। দেখো, ওয়াহাবি আন্দোলন হয়েছিল আমাদের 1931 খ্রিস্টাব্দে। এই ওয়াহাবি আন্দোলনটা কোথায় হয়েছিল? দক্ষিণ চব্বিশ পরগনায় বা বারাসাতে হয়েছিল, যার জন্য এই ওয়াহাবি আন্দোলন আরেকটা কোথায় হয়েছিল? বারাসাত বিদ্রোহ নামে পরিচিত এই ওয়াহাবি আন্দোলন। 1931 সালে এই আন্দোলন হয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিকের নেতৃত্বে কামান ব্যবহার করে এখানে তিতুমির একটি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন এবং সেখানে কামানের সাহায্যে সেটাকে উড়িয়ে দেওয়া হয় এবং কামানের উড়িয়ে দেওয়ার ফলে আমাদের তিতুমির মারা যান। এবং তিতুমিরের যে আমাদের সেনাপ্রধান ছিল গোলাম মাসুদ, সেখানে তিনি ধরা পড়ে যান এবং ধরা পড়ে তার
ফাঁসি হয় বিচারে। ওকে, দেখো ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে কি নবজাগরণ। তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। পরীক্ষায় বারবার দিয়ে দেয় যে তিতুমিরের আসল নাম কি, তো তিতুমিরের আসল নাম কি হবে? মীর নিসার আলী। ওকে, নেক্সট প্রশ্নতে চলে যাই আমরা। ছত্রাকে কোন জাতীয় পুষ্টি পদ্ধতি দেখা যায়? ছত্রাকে অপশনগুলো দেখো, পরভোজী, মিতজীবী, স্বভোজী, মৃতজীবী। তো ছত্রাকে কোন জাতীয় পুষ্টি পদ্ধতি দেখা যায়? আমাদের বায়োলজি থেকে প্রশ্ন। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মৃতজীবী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত? অপশনগুলো দেখে নাও, 446 ওয়াট, 746 ওয়াট, 1028 ওয়াট, 648 ওয়াট। তো এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 746 ওয়াট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোন রাজ্যের স্টেডিয়ামটির নাম ভাইচুং ভুটিয়ার নামে নামকরণ করা হলো? তো অপশনগুলো দেখে নাও, সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, হিমাচল প্রদেশ। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যাচ্ছে এই প্রশ্নপত্রটি এবং ভীষণ গুরুত্বপূর্ণ। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সিকিম। সিকিমের বর্তমান প্রধানমন্ত্রী কে? সিকিমের প্রধান মুখ্যমন্ত্রী কে এখন বর্তমানে, সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং সিকিমের যে রাজধানী সেটা হচ্ছে গ্যাংটক, তোমরা সকলেই জানো। তো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী কে সেটা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। পরের প্রশ্ন দেখো, দ্বিজাতি তত্ত্ব এর প্রবক্তা কে? অপশনগুলো দেখে নাও, দাদাভাই নওরোজি, আবুল কালাম আজাদ, সৈয়দ আহমেদ, মহাদেব গোবিন্দ রানাডে। তো দ্বিজাতি তত্ত্ব এর প্রবক্তাকে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সৈয়দ আহমেদ, যিনি কিনা আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই সৈয়দ আহমেদই হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত? অপশনগুলো দেখে নাও, 150 কিমি, 157 কিমি, 163 কিমি, 209 কিমি। তো পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 157 কিমি। দেখে নাও ভারতের উপকূল রেখাগুলো তোমাদের একটু অঙ্কন করে দেখিয়ে দিই যে কোথায় কোথায় আমাদের উপকূল রেখাগুলো রয়েছে, সেটা দেখিয়ে দিই ম্যাপের মাধ্যমে। তো এটা দেখো আমাদের দক্ষিণ ভারত, এটা কি দক্ষিণ, এটা ভারত, এটা কি দক্ষিণ ভারত, তাই তো? এখানে আমাদের কি রয়েছে? পশ্চিমবঙ্গ রয়েছে। এখানে আমাদের কি রয়েছে? পশ্চিমবঙ্গ। এখানে আমাদের উড়িষ্যা রয়েছে, এখানে আমাদের অন্ধ্রপ্রদেশ রয়েছে, এখানে আমাদের তামিলনাড়ু রয়েছে, এখানে আমাদের কেরল রয়েছে, এখানে আমাদের কর্ণাটক, কর্ণাটকের পরে গোয়া, মহারাষ্ট্র, এটা হচ্ছে গুজরাট। তো দেখো টোটাল আমাদের যে কি রয়েছে, টোটাল আমাদের 9টা রাজ্যের মধ্যে কি রয়েছে? উপকূল রেখা রয়েছে, তাই তো? কয়টা রাজ্যের মধ্যে উপকূল রেখা রয়েছে? 9টা। তো এখানে জাস্ট পশ্চিমের উপকূল রেখা দিয়েছে। তো পশ্চিমবঙ্গে ধরো আমাদের কত রাজ্য রয়েছে? 157 কিমি আমাদের কি রয়েছে? উপকূল রেখা রয়েছে। তো যদি বলা হয় যে আমাদের ভারতের মূল ভূখণ্ডের মধ্যে কত কিলোমিটার আমাদের কি রয়েছে? উপকূল রেখা রয়েছে, তাহলে এই যে এখান থেকে শুরু করে আমাদের যদি বলা হয় এখান থেকে আমাদের সমুদ্র রয়েছে, এখান থেকে সমুদ্র রয়েছে, তো এখানে মোট যে মূল ভূখণ্ডের মধ্যে উপকূল রেখা সেটা হচ্ছে আমাদের 6100 কিলোমিটার হয়ে যাবে। কত কিলোমিটার? 6100 কিলোমিটার বা 6100 কিলোমিটার হয়ে যাচ্ছে। এছাড়াও দেখো আমাদের এখানে কি রয়েছে? লাক্ষাদ্বীপ রয়েছে, তাই তো? এছাড়া আমাদের এখানে কি রয়েছে? আমাদের এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। কি রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে টোটাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ মিলে আমাদের উপকূল রেখার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 7516.6 কিলোমিটার। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দিয়ে দেয়, ডাব্লিউপি বলো, কেপি বলো এবং আমাদের ডাব্লিউবিসিএস বলো, এই প্রশ্নপত্রটি বারংবার চলে আসে। কি আমাদের মূল ভূখণ্ডের মধ্যে কত কিলোমিটার উপকূল রেখা রয়েছে, সেটা হয়ে যাচ্ছে কত? 6100 কিলোমিটার। এবং মোট যদি বলা হয়
লাক্ষাদ্বীপ প্লাস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মিলে তা হয়ে যাচ্ছে ৭৫১৬.৬ কিলোমিটার। ঠিক আছে, দেখো এখানে দেওয়া রয়েছে ভারতের উপকূলের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে ৬১০০ কিলোমিটার এবং ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে ৭৫১৬.৬ কিমি। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো সকলেই দেখে নাও। 1950 সালের 12 জানুয়ারি, 1952 সালের 6 ডিসেম্বর, 2002 সালের 15 নভেম্বর, 2015 সালের 1 জানুয়ারি। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 2015 সালের 1 জানুয়ারি আমাদের কি নীতি আয়োগ গঠিত হয়। ওকে, এবার দেখো নীতি আয়োগের পুরো নাম কি? নীতি আয়োগের পুরো নাম হলো দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কি বললাম? নীতি আয়োগের পুরো নাম হচ্ছে কি দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটি আমাদের বলা হয় পঞ্চবার্ষিক যে পরিকল্পনা রয়েছে তার বিপক্ষে আমাদের এটা চালু করা হয়। পঞ্চবার্ষিক পরিকল্পনাকে পোস্টপোন করে আমাদের নীতি আয়োগ চালু করা হয়। ওকে, নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন দেখো, তরাই অঞ্চলের বনভূমিতে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? অপশনগুলো দেখে নাও। পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, আর্দ্র পর্ণমোচী, চিরহরিৎ। কি বললাম? তরাই অঞ্চলের বনভূমিতে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি আর্দ্র পর্ণমোচী। দেখো তরাই বনভূমিটা কোথায় অবস্থিত? তরাই বনভূমি আমাদের হিমালয়ের পাদদেশে অবস্থিত। পশ্চিমবঙ্গের দার্জিলিং প্লাস জলপাইগুড়ি জেলায় আমাদের তরাই অঞ্চল অবস্থিত। দেখো তিস্তা নদীর ডান তীরের যে অংশটা রয়েছে সেটাকে আমরা কি বলবো? তরাই অঞ্চল বলবো। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। এই তরাই অঞ্চলের যে বনভূমি সেটা বিশেষত কি আর্দ্র পর্ণমোচী। পর্ণমোচী উদ্ভিদ কাকে বলা হয়? যে উদ্ভিদের পাতা শীতকালে ঝরে যায় তাকে আমরা কি বলি? পর্ণমোচী উদ্ভিদ বলি। আর চিরহরিৎ উদ্ভিদ কাকে বলা হয়? যে গাছের পাতা সারা বছর সবুজ থাকে তাকে আমরা কি বলবো? চিরহরিৎ উদ্ভিদ বলবো। তো দেখো এই ছিল আমাদের আজকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।